হোটেল বুক করতে গিয়েও কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। যারা ফ্রডস্টার তারা গুগলে এই ধরনের নাম্বারগুলো আপলোড করে রেখে দিচ্ছে। কোনো রকম প্রোটেকশন কিন্তু গুগলের ওখানে নেই। যখন মানুষ ভীষণ স্ট্রেস থাকবে, একদম যখন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকবে, বা যারা বয়স্ক, যারা হয়তো এতটা ভাববে না, শুনেই কোথাও গিয়ে একটু ভাববে যাবে, এই সময়টাকেও মনে হয় কোথাও কাজে লাগে। একদম কাজে লাগায়। এবং এরা শুধু যাদের ফ্রড করা হয়, ফ্রডের শিকার যাদের বানানো হয়, তাদের কিন্তু এরা অনেক দিন ধরে নানাভাবে তাদের দেখাশোনা করে। কারণ লালবাজার সাইবার সেকশন থেকেই আলটিমেট এই অ্যাকাউন্টগুলোকে লক করা। আচ্ছা, আজকের পডকাস্টে আমার পডকাস্ট চ্যানেলের অতিথি অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক উত্তম সাহা। উত্তম দা, স্বাগত। নমস্কার। ডিজিটাল ফ্রড নিয়ে একাধিক প্রশ্ন তো আমাদের মনে রয়েছে। কিছু জিনিস আমরা জানি, কিছু জানি না, এবং অনেক সময় জেনেও আমরা নানা ধরনের ভুল করে থাকি। তো সেগুলোই আজকে একটু চেষ্টা করব আপনার থেকে আরও ডিটেলে জেনে নেবার, যাতে এই মুহূর্তে যারা আমাদের পডকাস্ট দেখছে তারা আগামী দিনে আর এই ধরনের ভুল না করে কোনো রকম প্রতারণার ফাঁদে পা দেন। প্রথমত আমরা এটা সবসময় শুনে থাকি যে ওটিপি শেয়ার করব না। অনেকে জানি, আবার অনেকে জেনেও কিন্তু ওটিপি শেয়ার করে থাকি। ওটিপি শেয়ার করা ছাড়া যদি না করি, তাহলেও কি আমি কোনো না কোনোভাবে এই ডিজিটাল ফ্রডের শিকার হতে পারি? নিশ্চয়ই হতে পারে। কিভাবে? প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যাংকের লোক এবং সরকার যেভাবে প্রচার করেছে যে ওটিপি আমরা কোনো রকমে শেয়ার করব না, তাতে মানুষ অনেকটাই সচেতন হয়েছে যে ওটিপি তারা এখন আর শেয়ার করে না। কিন্তু তা সত্ত্বেও যদি আমরা ওটিপি শেয়ার করি, তাহলে কিন্তু ফ্রডের শিকার হয়ে যাচ্ছি। এছাড়া দেখুন, ফ্রড ওটিপি দিয়েই যে শুধু হয় তা নয়, ডিজিটাল ফ্রড অনেক রকমভাবে হয়। তার মধ্যে সবচেয়ে যেটা মূল, সেটা হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যে মেসেজগুলো আসে বা হোয়াটসঅ্যাপে যে মেসেজ আসে, তার মধ্যে দেখবেন অনেক লিঙ্ক থাকে, বা যাকে আমরা ইউআরএল বলি। এই লিঙ্কে কিন্তু কোনো অবস্থাতেই না জেনে আমরা টাচ করব না। যদি টাচ করি তাহলে দুরকমভাবে ফ্রডের শিকার হব। প্রথম, যে টাচ করার সঙ্গে সঙ্গেই দেখবেন কোনো পেজ খুলবে যেখানে আপনার যে সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশান, সেইগুলো তথ্য তারা চাইছে, সেই তথ্য আপনি না জেনে তাদের শেয়ার করলেন। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, আপনি টাচ করেছেন, ব্যাকগ্রাউন্ডে কোনো সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, আপনি কিছুই বুঝতে পারেননি। এর ফলে ফ্রডস্টার আপনার মোবাইলটার অ্যাক্সেস নিয়ে নেবে। এবার অ্যাক্সেস যদি একবার মোবাইল নিয়ে নেয়, বুঝতেই পারছে আপনি পুরোপুরি ফ্রডের শিকার হয়ে গেলেন। তাহলে কি মানে এখন তো স্মার্টফোনের দুনিয়া একদম এবং ঠিক। স্মার্ট ওয়াচ, আমাদের কোনো না কোনো মানে ডাটা, ভীষণ পার্সোনাল কিছু ডকুমেন্টস, সব কিছুই তো এখানে রয়েছে। সেটা কোনোটাই কি তাহলে সেফ নয়? না, মোবাইলে আপনাদের সবসময় আমি অ্যাডভাইস করব যে মোবাইলে এমন কোনো ইনফরমেশন আপনারা নোটপ্যাডে লিখে রাখবেন না যেগুলো আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশন। অনেকেরই প্র্যাকটিস দেখেছি, দেখবেন এটিএম কার্ডের নাম্বারটা লিখে রেখেছে, পাশে পিন লিখে রেখেছে। এক্স্যাক্টলি। এই ধরনের কোনো ইনফরমেশন আমরা কিন্তু মোবাইলে লিখে রাখবো না, কারণ মোবাইল যদি চুরি হয়ে যায় আপনি কিন্তু প্রচণ্ডভাবে ফ্রডের শিকার হয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন যে মোবাইলটা চুরি হয়েছে, কিন্তু মোবাইল তো খুলতে পারবে না তা নয়। মোবাইল যে কেউ খুলে নিতে পারবে এবং তার মধ্যে যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন বার করে নেবে, এবং তারপরে কিন্তু আপনি ফ্রডের শিকার হয়ে যাবেন। আমি যেটা জানতে চাইবো যে বিভিন্ন রকম কেস আপনারা প্রত্যেক দিন হ্যান্ডেল করছেন, মূলত কি ধরনের সমস্যার মধ্যে সাধারণ মানুষ, মানে আমরা পড়ছি, কি দেখছেন আপনারা? মোবাইলের মাধ্যমে যে ট্রানজাকশান আমরা করি, আপনারা জানেন, আপনারা হয়তো সকলেই করেন, মোবাইল গুগল পে করেন, ফোনপে করেন, তো আপনারা সকলেই করেন। তো গুগল পেতে আপনি ট্রানজাকশান করতে গেলে, প্রথম অবস্থায় কনফিগার করতে গেলে কি করতে হয়? আপনারা তো প্রত্যেকেই গুগল পে, ফোনপেতে কনফিগার করেছেন। অনেক কিছু ডাটা কিন্তু ওখানে প্রথমেই দিয়ে দিতে হয়। আপনি প্রথমে গুগল পেতে ইনস্টল করলেন, গুগল পেতে এটিএম কার্ডের ডাটা দিলেন, পিন দিলেন, তবে গিয়ে আপনার ট্রানজাকশান থ্রু হয়। এবার গুগল পেতে আপনি ট্রানজাকশান করার সময় খুব সচেতন থাকবেন, কারণ কোনো কারণে
একটা নাম্বার ভুল হলে কিন্তু টাকাটা অন্য জায়গায় চলে যাবে। অর্থাৎ আমরা ফোন নাম্বার ইউজ করি গুগল পেতে, কেউ বললো আমাকে অমুক ফোন নাম্বারে পে করে দাও, আমরা সেই ফোন নাম্বারগুলো ইউজ করি। ফোন নাম্বার যখন আমরা ইউজ করব সবসময় আমরা চেক করে নেব যে মোবাইল নাম্বারটা যার তার নাম ভেসে উঠলো কি না। কারণ যখনই আপনি মোবাইল নাম্বারটা পুরোপুরি টাচ করে এন্ট্রি করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন তার নাম ভেসে উঠবে, অর্থাৎ আমি কনফার্ম যে আমি তাকেই টাকা দিলাম। এবার অনেক সময় ভুলবশত দেখবেন ফ্রড যেটা হয়, আপনার কাছে কেউ ভুলবশত 500 টাকা পাঠিয়ে দিয়েছে, আমরা চট করে মোবাইলের গায়ে দেখলাম যে আমাকে কেউ একজন 500 টাকা ক্রেডিট করে দিয়েছে। এই যে 500 টাকা ক্রেডিট করছে, একটা প্রত্যেক মানুষের সাইকোলজি, ওটা সঙ্গে সঙ্গে আমরা গুগল পেতে গিয়ে ট্রানজাকশন হিস্ট্রি চেক করব, চেক করে দেখব কে পাঠালো। তার ফলে কি হবে, ট্রানজাকশন হিস্ট্রি করতে গেলেই আমরা পিন দেব, পিনটা দিলেই কিন্তু আপনি হ্যাক হয়ে গেলেন। তার কারণ আপনাকে যে 500 টাকা পাঠিয়েছে সে কিন্তু ওই লোভটাই আমাকে দিয়েছে যে আপনি যেই মুহূর্তে পিন দেবেন, ওর যে রিকোয়েস্টটা পরে পাঠিয়েছে, পিনটা অ্যাক্সেস করলেই ও যে রিকোয়েস্টটা আপনার ফোনে পাঠিয়েছে সেই রিকোয়েস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ আপনার টাকাটা বেরিয়ে যাবে। আরও একটা জিনিস আমরা দেখি, অনেক সময় তো আমরা এখন অনলাইন হোটেল বুক করি এবং অনেকে এই ধরনের কমপ্লেন করছেন, আমরা আমাদের আশেপাশেও অনেক মানুষের মধ্যে দেখেছি হোটেল বুক করতে গিয়েও কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। তো আমরা এটা কিভাবে হচ্ছে? সঙ্গে সঙ্গে গুগল দেখি, যে নাম্বার পেলাম সেই নাম্বারে আমরা ফোন করলাম, আমরা জানলাম আমরা হোটেলেই কথা বলছি, বা যে কোনো হোটেলে, যে কোনো হোটেল, যে কোনোভাবে যে কোনো হোটেলই হতে পারে। তা আমরা কিন্তু ভাববো যে আমরা ঠিক লোকের সঙ্গেই কথা বলছি। এবার আমরা কথা বললাম, উনি সমস্ত কিছু শুনলেন, শুনে বললেন আপনার 2টো রুম লাগবে, এই ভাড়া, আপনি তাহলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড পাঠাচ্ছি, আপনি এখানে টাকা পাঠিয়ে দিন। আপনি কিন্তু তখন কোনো রকম চেক করলেন না আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি ওই হোটেলেরই লোক সে কি সত্যিই ওই হোটেলের লোক। আপনি এখন ভাববেন যে গুগল থেকে তো আমি নাম্বার বার করেছি, তাহলে কি করে ফ্রড হয়? কি হচ্ছে, যারা ফ্রডস্টার তারা গুগলে এই ধরনের নাম্বারগুলো আপলোড করে রেখে দিচ্ছে, কোনো রকম প্রোটেকশন কিন্তু গুগলের ওখানে নেই। ফলে কি হচ্ছে, আমাদের অ্যাডভাইস গুগল সার্চ করে আমরা কোনো হেল্প সেন্টার বা এই ধরনের কল সেন্টারের নাম্বার নেব না, এইটা আমাদের অ্যাডভাইস। কারণ এইখান থেকে সার্চ করে নাম্বার নিলেই কিন্তু আপনি ফ্রডের শিকার হবেন। অনেক সময় ব্যাংকের থেকে আমাদের কাছে কিছু কল আসে এবং যেখানে বলা হয় যে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, কিছু ডকুমেন্ট আপনি দিন, কেওয়াইসি আপডেট করতে হবে। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, কেওয়াইসি আপডেট করার কথা ব্যাংকের তরফ থেকে কি আদৌ কোনো গ্রাহককে জানানো হয়, নাকি এটা প্রতারণার একটা ফাঁদ? ব্যাংক কখনোই আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য কোনো কিছু বলবে না, অনলাইনে কোনো আপডেট করতে আপনাকে কখনোই বলবে না। শুধু ব্যাংক কেওয়াইসি আপডেটের যদি প্রয়োজন হয় আপনাকে বলবে ফোন করে যে আমি অমুক ব্রাঞ্চ থেকে বলছি, আপনি ব্যাংকে আসুন, দেখা করুন, কেওয়াইসি আপডেটের প্রয়োজন আছে, আপনি ব্যাংকে চলে আসুন, এর বাইরে কিচ্ছু বলবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন এই ধরনের ফোন আসে আমরা অনেকেই ভুল করি, তার কারণ হচ্ছে কোথাও গিয়ে এই ভয়টা কাজ করে যে আমি যে সমস্ত ফেসিলিটি পাচ্ছি, সেটা আমার এটিএম কার্ড হোক, আমার ট্রানজাকশন হোক, সব কিছু বন্ধ হয়ে যাবে যদি আপডেট না করা হয়। কি করণীয়, কি বলা উচিত আমাদের? যতই ভয় আপনাদের দেখাক যে আপনার এটিএম কার্ড এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ট্রানজাকশন হবে না, এগুলি পুরোটাই ফেক, কখনো এটা সম্ভব নয়। তাই এই ধরনের ফোন আসলে যদি ফোনটা ধরেন, আপনি ফোনটা শুনেই, যেহেতু আমরা বলে দিলাম যে এগুলো ফেক, আপনি তার সঙ্গে আর কথা বাড়াবেন না, যতটা কম কথা বলে ফোনটা ছেড়ে দেওয়া যায় সেটাই ভালো। আচ্ছা, এই যে বললেন যতটা কম কথা বলে ফোনটা ছেড়ে দেওয়া যায়, একটা সময় আমরা ভীষণ শুনতাম যে একটা সময় কিল করা হয়, টাইম কিল করা হয়, মানে যারা ফ্রড করছে তাদের একটা সময় দরকার হয় যার মধ্যে আমার পার্সোনাল ডকুমেন্টসগুলো তাদের অ্যাক্সেস করার সুবিধা হয়। এই টাইম স্প্যানটা কি থাকে, মানে কত তাড়াতাড়ি আমার ফোনটা, কারণ আগ্রহবশত অনেকেই কিন্তু কথা বলতে থাকে। হ্যাঁ, দেখুন এই ধরনের কথা কিন্তু একটুও বাড়ানো উচিত না। অর্থাৎ আমি বলছি যে আপনাকে আমি জিজ্ঞেস করলো, আপনার মনে হলো এগুলো তো হয় না, আমি বললাম আপনার সঙ্গে আমি কথা বলবো না, ফোনটা কেটে দিই, শেষ। কারণ কথা বাড়ালেই কিন্তু সময়টা চলে যাবে, সে কিন্তু ওখান থেকে চেষ্টা করবে আপনাকে অ্যাক্সেস করার। এবং তারপর কি ব্যাংকের সাথে যোগাযোগ করাটা একদম
কেওয়াইসি রিলেটেড কোনো ধরনের কোনো রকম কথা বললেই আপনারা পরিষ্কার বলবেন আমি ব্যাংকে যাব, আমি সেই ব্যাংকে যাব যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে এবং সেখানে গিয়ে আমি কথা বলবো। এর বাইরে আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে রাজি নই। উত্তম দা, সিএসসি স্ক্যাম এটাও আমরা খুব শুনছি এবং অনেকে হচ্ছে, বিশেষত যারা বয়স্ক মানুষজন রয়েছেন, তারা না বুঝেই কিন্তু এই প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ছেন। সেটা হচ্ছে ধরুন আপনি ঘুরতে গেছেন, ওকে। এবার আপনার বাড়িতে ইলেকট্রিক বিল এসছে, আপনার পেমেন্ট আপনি করতে পারছেন না, আপনি কাউকে একটা রিকোয়েস্ট করেছেন, আপনার বন্ধু হোক রিলেটিভ হোক কাউকে রিকোয়েস্ট করেছেন যে আমার ইলেকট্রিক বিলটা একটু পেমেন্ট করে দেওয়া হোক। উনি যদি অনলাইন না করতে পারেন, এবার উনি হয়তো পেমেন্ট করেও দিয়েছেন, পেমেন্টটা হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, তা সত্ত্বেও ওনার কাছে ফোন আসছে আপনার পেমেন্টটা হয়নি। আপনার যখন উনি ফিরে এসছেন তখন ওনাকে বলা হচ্ছে আপনার পেমেন্টটা হয়নি, আপনার ইলেকট্রিসিটি এখনই কিন্তু কেটে দেওয়া হবে। এবার আপনি যোগাযোগ করলেন, উনি ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে গেলেন, গিয়ে উনি খোঁজ নিলেন যে আমার বিলটার পেমেন্ট কী স্ট্যাটাস। ওনাকে বলা হলো যে না আপনার বিল তো পেমেন্ট হয়ে গেছে। এবার উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর ওনার কাছে আবার ফোন গেল যে আপনার পেমেন্ট কিন্তু হয়নি, আপনি কোথায় গেছিলেন। ওরা ক্যাশ সেকশন, ওরা বলতে জানে না, ওরা আপডেট কিছু বলতে পারে না, আপনার কিন্তু পেমেন্ট হয়নি, আপনি ইমিডিয়েট পেমেন্ট করুন। তখন উনি হয়তো বলেন যে আপনি তো এইমাত্র এলাম, আবার যাব। সাধারণভাবে এগুলো কি হয়, সমস্ত সিনিয়র সিটিজেনদের সঙ্গে বেশি হয়, বলে আমি আবার যাব। তখন ওনাকে বলে না না আপনার আসতে হবে না, কোনো ব্যাপার না, আপনার কাছে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি, আপনি এই জিনিসগুলো এখানে দিয়ে দিন। আপনিও ভাবলেন আবার যেতে হবে, আপনিও বিশ্বাস করে সেগুলো দিয়ে দিলেন, দিয়ে আবার সেই ফ্রডের শিকার হয়ে গেল। কোনো অবস্থাতেই দেখুন, একটা অ্যাডভাইস করব, কোনো অবস্থাতেই এমন কোনো কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশান কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারণ কেউ, আপনি জানবেন, অথেন্টিক জায়গার থেকে যদি ফোন আসে, কেউ আপনার কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশান কখনো চাইবে না। এটা যদি আমাদের মাথায় থাকে, আমরা যদি এই ব্যাপারটায় সচেতনতা আনি, তাহলে দেখবেন ফ্রডের শিকার সাধারণ মানুষ হবে না। এখানে গিয়ে মনে হয় কোথাও মানে সেই সময়টাকেও যারা এই মানে ফ্রড করছেন, যারা আমাদের প্রতারণা করার জন্য ফাঁদ পাচ্ছে, তারা কাজে লাগায় যে যখন মানুষ ভীষণ স্ট্রেস থাকবে, যখন ভীষণ ব্যস্ততার মধ্যে থাকবে, বা যারা বয়স্ক, যারা হয়তো এতটা ভাববে না, শুনেই কোথাও গিয়ে একটু ঘাবড়ে যাবে, এই সময়টাকেও মনে হয় কোথাও কাজে লাগায়। একদম কাজে লাগায়। এবং এরা শুধু যাদের ফ্রড করা হয়, ফ্রডের শিকার যাদের বানানো হয়, তাদের কিন্তু এরা অনেক দিন ধরে নানাভাবে তাদের দেখাশোনা করে, যে কি তাদের লাইফস্টাইল, কোথায় যাচ্ছে, কি করছে, অনেক কিন্তু কিছু এরা ফলো করে বলেই তারা ঠিক সেই সময় তাদের ফোন করে ডিস্টার্ব করে। ফলে ওই ডিস্টার্ব মানুষ কিছু চিন্তা না করেই ভুল করে ফেলে। আর একটা জিনিস আমি বলি, মানে আমি আমার পরিচিত একজনের সঙ্গেই হয়েছে, সেটা হচ্ছে কীরকমভাবে দেখুন ফ্রডের শিকার হয়েছে। রাত্রি 12টার পর তার ফোনের অ্যাক্সেস নিয়েছে। তার আগে সে ভুল করেছে, কিন্তু ভুল করা সত্ত্বেও কিচ্ছু করেনি। ফোনের অ্যাক্সেসটা নিয়ে তার সমস্ত রকম অ্যাকাউন্টের সমস্ত ট্রানজাকশান করে তার পুরো অ্যাকাউন্টটা ফাঁকা করে দিয়েছে। সে যখন ভোরবেলায় উঠে দেখছে তার এই নানা মেসেজ এসছে। সে তখন আমাকে ফোন করেছে, উত্তমদা আমি এখন কি করব। আমি বললাম যে কি হয়েছে, বললো সমস্ত কিছু শুনলাম, শুনে বললাম যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে আপনি এক্ষুনি গিয়ে ব্রাঞ্চের সাইবার সেলে জানানো যে আমার সঙ্গে এই ধরনের ফ্রড হয়েছে, পুলিশের সাইবার সেলে জানানো আমার সঙ্গে এরম ফ্রড হয়েছে, ব্রাঞ্চে অ্যাপ্লিকেশান যত শীঘ্রই পারো গিয়ে তাড়াতাড়ি দিয়ে দাও। তার সঙ্গে পুলিশের যে লোকাল পুলিশ স্টেশনে আমরা যেটা এফআইআর করছি, সেটা তাদের রিকোয়েস্ট করা আপনারা লালবাজারে সাইবার সেকশনে ইমিডিয়েট পাঠান, যাতে অ্যাকাউন্টটা হোল্ড করা হয়ে যায়। আচ্ছা, তার মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমি বুঝি যে আমার সাথে ফ্রড হয়েছে, আমার কি করণীয়? একদম তাই। সংক্ষেপ এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবেন যেই মুহূর্তে আপনি জেনেছেন যে আপনার ফ্রডের শিকার হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি ইনফর্ম যেখানে যেখানে করার। আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি যেই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট সেখানে আমি ইমিডিয়েট সাইবার সেলে জানাবো, আমি ব্রাঞ্চকে জানাবো, আমাদের যে পুলিশের যে সাইবার সেল সেখানে জানাবো, লালবাজারে যাতে তারা জানিয়ে দেয় সেই ব্যবস্থা করব। কারণ লালবাজার সাইবার সেকশন থেকেই আলটিমেট এই অ্যাকাউন্টগুলোকে লক করা হয়। আচ্ছা,
ওরাই মনিটর করে কিন্তু, তাই যত তাড়াতাড়ি ওখানে খবরটা পৌঁছবে তত তাড়াতাড়ি আপনার কিন্তু টাকাটা রিয়েলাইজ করতে সুবিধা হবে। ওকে, আমি সেই ডিটেলে যাব। তার আগে আরও একটা বিষয় জানবো যে অনেক সময় ব্যাংকের থেকে আমার আপনার প্রত্যেকের কাছে ফোন কল আসে, আমরা প্রত্যেকেই এক্সপেরিয়েন্স করেছি যে ম্যাডাম বা স্যার আপনি আমাদের প্রিভিলেজড ক্লায়েন্ট এবং আপনার জন্য একটা লোন স্যাংশন হয়েছে, এবং যে অ্যামাউন্টটা বলা হয় সেটা সত্যিই বেশ খানিকটা লোভনীয়। শুধুমাত্র তাই নয়, ক্রেডিট কার্ডেরও কিন্তু একটা কথা বলা হয়। উত্তমদম, যেটা জানতে চাইবো যে ব্যাংক থেকে হয়তো এরকম ফোন আসে, কিন্তু প্রতারণার জন্য তো এরকম ফোন আসতে পারে। তো সেক্ষেত্রে কি সত্যি বোঝার উপায় আছে যে কোনটা অথেন্টিক কল আসছে, বা কি করা উচিত আমাদের? দেখুন, অথেন্টিক কল এটা বোঝাটা সত্যি সম্ভব নয়। আমাদের কাছে যদি এই ধরনের কোনো কল আসে, আমরা সবার আগে যেটা করব তাকে জানাবো যে আমি আমার ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চের আধিকারিকের সঙ্গে গিয়ে কথা বলবো। সেখানে যদি আমাকে সেই অপশন থাকে, আমি যদি নিতে চাই, সেখানেই গিয়ে আমি ডিসিশন নেব। আমি তার সঙ্গে আর কোনো কথা বাড়াবো না। আচ্ছা, এবং এই ডিজিটাল ফ্রড একটা ভাস্ট চ্যাপ্টার, এবং আমরা চেষ্টা করব একটা সিরিজ করতে আমাদের এই ডিজিটাল ফ্রড নিয়ে পডকাস্টে। কিন্তু এই মুহূর্তে যে তিনটে বিষয় আমি জানতে চাইবো সেটা হচ্ছে, আমি বুঝলাম আমার সাথে প্রতারণা হয়েছে, আমার টাকা কোনো না কোনোভাবে খোয়া গেছে, কারণ আমার কাছে মেসেজ আসছে, আমি দেখতে পাচ্ছি। কতক্ষণের মধ্যে আমি কমপ্লেন করলে পরে সেটা ফেরত পাওয়ার চান্স থাকে? কত দিনের মধ্যে আমি ফেরত পেতে পারি, বা আদৌ কি এই পুরো অ্যামাউন্ট আমি পেতে পারি? সময় আপনাকে ঠিক করতে হবে, আপনি কত তাড়াতাড়ি ইনফর্ম করব। তাড়াতাড়ি ইনফর্ম করলে কিছুটা হলেও আপনার চান্স থাকে টাকাটা রিয়েলাইজ করার। কারণ লালবাজার সাইবার সেলে যত তাড়াতাড়ি আপনার ইনফরমেশান যাবে, তত তাড়াতাড়ি তারা অ্যাকাউন্ট মনিটর করে কোথায় কোথায় ট্রানজাকশান হয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে ব্লক করে দেবে। যদি আমরা ব্লক করতে পারি তাড়াতাড়ি, তাহলেই কিন্তু টাকা রিয়েলাইজ করা সম্ভব। আদারওয়াইজ কিন্তু টাকা রিয়েলাইজ করা ভেরি ডিফিকাল্ট। এরকম চলতেই থাকে, লালবাজার থেকেও চেষ্টাও করে যায়, কিন্তু টাকাটা এরা এত দ্রুত বিভিন্ন অ্যাকাউন্টে পাঠায় যে ট্রেস করা তখন খুব মুশকিল হয়ে যায়। তাই যত শীঘ্র সম্ভব আমরা ইনফরমেশন সেন্টারে তাড়াতাড়ি আমরা ইনফর্ম করব ব্লক করার জন্য। আউট অফ কিউরিওসিটি আমি একটা বিষয় উত্তমদা জানতে চাইবো যে মানে প্রত্যেক দিনের আপনাদের প্রচুর এক্সপেরিয়েন্স, এই ধরনের কেস আপনারা হ্যান্ডেল করেছেন, টাকা ফেরত পেয়েছে এরকম মানুষের সংখ্যা কত? মানে কত, মানে আমি পরিসংখ্যান চাইছি না, কিন্তু মানে সত্যি টাকাটা দেখুন, টাকা ফেরত পেয়েছে এটা একেবারেই যে কেউ ফেরত পায় না এই কথাটা ভুল। টাকা ফেরত পেয়েছে, পুরোপুরি টাকা ফেরত পেয়েছে এটা খুব কম। কিছু টাকা ফেরত পাওয়া সম্ভব, যদিও আমি যেটা আগেও বললাম, যদি আমরা ইনফরমেশন খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি। আর বারবার বলছি, নিজেদের সচেতন হওয়াটা খুব প্রয়োজন। কোনো অবস্থাতে আমরা আমাদের কোনো তথ্য কারোর কাছে শেয়ার করব না। এটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে দেখবেন ফ্রডের শিকার সহজে আপনাকে কেউ করতে পারবে না।